আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে নুরুল দিনের সারা জীবন। এটি অনার্স চতুর্থ বর্ষের একটি নাটক। প্রথমে আমরা নাটকটির লেখক সৈয়দ শামসুল হক সম্পর্কে জেনে নিব। তিনি ছিলেন একজন সব্যসাচী লেখক। তার জন্ম 1935 সাল এবং তিনি মৃত্যুবরণ করেন 2016 সালে। নুরুল দিনের সারা জীবন তার দ্বিতীয় নাটক। এটি 1982 সালে প্রকাশিত হয়। সৈয়দ শামসুল হকের প্রথম নাটক হলো পায়ের আওয়াজ পাওয়া যায়। তাহলে এবার আমরা নাটকটি সম্পর্কে আলোচনা শুরু করছি। নাটকটিতে মোট 14টি দৃশ্য রয়েছে। এখানে অনেকগুলো চরিত্র রয়েছে, যেগুলো আমাদের উল্লেখযোগ্য চরিত্র, সেগুলো আমরা প্রথমে জেনে নিব। এখানে নায়ক চরিত্র হচ্ছে নুরুল দিন। তিনি ছিলেন কৃষক আন্দোলনের মুখপাত্র এবং ঐতিহাসিক একটি চরিত্র, যে চরিত্রটার কথা এখনও সমাজে মানুষ মনে রেখে দিয়েছে। এরপর আছে আব্বাস, সে ছিল নুরুল দিনের বাল্যবন্ধু। এরপর আমরা দেখতে পাই আম্বিয়া চরিত্রটিকে, সে হলো নুরুল দিনের স্ত্রী। এরপর আছে দয়াশীল, যে কিনা গণবাহিনীর দেওয়ান। এরপর আছে লালকোরাস, নীলকোরাস, গুটলেট হলো রংপুরের কালেক্টর। টমসন, সে কুঠিয়াল। লিজবেথ টমসনের স্ত্রী। দেবী সিং, সে হলো জমিদার, সে অত্যাচারী জমিদার। মরিস ও ম্যাকডোনাল্ড, সাধারণ ফৌজি। গৌরমোহন চৌধুরী, সে হলো ডিমলার রাজা। এরপর দেখতে পাই নীলকোরাস, যারা কোম্পানির বাহিনীর প্রতীক। তাহলে এবার আমরা নাটকটি শুরু করি। নাটকটির শুরুতে আমরা একটি প্রস্তাবনা অংশ দেখতে পাই। এই অংশে একটি কবিতা দেওয়া রয়েছে নুরুল দিনের বিষয়ে। এই অংশের মধ্যে নুরুল দিন সম্পর্কে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে। 1189 বঙ্গাব্দে রংপুরে যখন বাঙালিরা অধিকারের প্রশ্নে ইংরেজ কোম্পানির দ্বারা নির্যাতিত হচ্ছিল, তখন নুরুল দিন কোম্পানির বিরুদ্ধে সবাইকে ডাক দিয়ে একত্র করেছিল। এখনও যখন বাঙালিদের অধিকার আদায়ের প্রশ্ন ওঠে, তখন সেই নুরুল দিনকে মনে পড়ে যায়। মনে হয় আবার বুঝি নুরুল দিন এসে সকলকে ডাক দিবে, জাগো বাহে কুণ্ঠে সবাই, জাগো বাহে কুণ্ঠে সবাই। এই কথাটি হলো রংপুরের একটি আঞ্চলিক ভাষা। বইয়ের মধ্যে রংপুরের আঞ্চলিক ভাষাকেই ব্যবহার করা হয়েছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমরা নাটকের প্রথম দৃশ্য থেকে শুরু করছি। মহিষের শিঙার ধ্বনি শুনতে পাওয়া যায়। দুজন করে লালকোরাস আসতে থাকে নুরুল দিনের বিষয়ে কথা বলতে বলতে। তারা বিপদের আভাস পায়। এই বিপদটা কিসের ভেবে তারা কিছুটা আতঙ্কিত হয়। তখন নুরুল দিনের কণ্ঠ ভেসে আসে। নুরুল দিন সকলকে ডাকছে, জাগো বাহে কুণ্ঠে সবাই। নুরুল দিনের ডাক শুনে তারা আশেপাশে তাকিয়ে সেই ডাকের উৎস ও উদ্দেশ্য খুঁজতে থাকে। তারা নুরুল দিনকে ডাকতে থাকে। তারা ভাবে হয়তো নুরুল দিন এখানে এসেছে। কিছুক্ষণ পর সেখানে নীলকোরাস আসে। তারা অট্টহাসিতে ফেটে পড়ে। নীলকোরাসের অট্টহাসিতে লালকোরাসের আতঙ্ক যেন কিছুটা বেড়ে যায়। নীলকোরাস যখন বলে নুরুল দিন এখানে আসেনি, সে আসবে না, লালকোরাস নীলকোরাসকে জবাব দেয়, অবশ্যই নুরুল দিন আসবে। সে কাজিরহাটে আছে, সে পাংশাতে আছে, সে ডিমলাতে আছে, সে পাঠগ্রামে আছে, সে বাংলার সকল জায়গায় আছে। আপনারা এখনও সময় আছে, বাড়িতে চলে যান। এভাবে নীলকোরাস এবং লালকোরাসের মধ্যে কথোপকথন চলতে থাকে। নীলকোরাস বলে, তোমাদের নুরুল দিন কাজিরহাটে নেই, পাংশাতে নেই, ডিমলাতে নেই, পাঠগ্রামেও নেই, সে এই বাংলার কোথাও নেই। সে এখন দুধকুমারের জলে ভেসে আছে, তিস্তার ঢলে
ভেসে গেছে। সে অন্ধকার কবরের তলে আছে, কারণ সে মারা গেছে। এভাবে দুই দলের মধ্যে নুরুল দিন আছে এবং নুরুল দিন নেই বিষয়ে বিভিন্ন কথাবার্তা হতে থাকে। কিছুক্ষণ পর দেওয়ান দয়াশীল কাঁদতে কাঁদতে আসে। মোগলহাটে কামানের আঘাতে সকলেই মারা গেছে, নুরুল দিনও মারা গেছে। বেঁচে আছে কেবল দেওয়ান দয়াশীল। নুরুল দিনের লাশ নিয়ে আসে তারা একসঙ্গে নুরুল দিনের মৃতদেহের চারদিকে ধীর পায়ে ঘুরে। আব্বাস দূরে দাঁড়িয়ে থাকে, সে চোখের পানি মুছে। নীলকোরাস অট্ট হাসিতে ফেটে পড়ে। নুরুল দিন নাই নাই বলতে বলতে এখান থেকে চলে যায়। দ্বিতীয় দৃশ্য, ধীরে ধীরে নুরুল দিন উঠে দাঁড়ায়। কাহিনীটা অতীতের দিকে যাচ্ছে, মানে পূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল সেদিকে। ধীরে ধীরে সে চোখ খুলে রক্তাক্ত চাদরটাকে ছুঁড়ে ফেলে দেয়। সে সকলকে উদ্দেশ্য করে বলে, কে বলেছে আমি নেই? আমি যুদ্ধে যাবার আগে সকলকে বলেছিলাম, যুদ্ধে আমি যদি মরেও যাই, সে মরণ আমার হলেও আমার জীবনের নয়। আমি আপনাদের সকলের মাঝে বেঁচে আছি, বেঁচে থাকব। আপনাদের সাথে মিলেই অত্যাচারী ইংরেজ জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে লড়ব। কেন বলেছেন আপনারা যে আমি নেই? লালকোরাস নুরুল দিনের কথা শুনে পুনরায় মনের জোশ ফিরে পায়। দেওয়ান আব্বাস সহ সেখানে উপস্থিত সকলেই নৃত্য করে করে নুরুল দিনের কথায় সমর্থন করে। ধীরে ধীরে রাত শেষ হয়ে দিন আসে। তৃতীয় দৃশ্য, সূর্যের আলোয় আবার তারা জীবন্ত হয়ে ওঠে। নুরুল দিন সকলকে ডেকে বলে, সকলেই উঠে পড়েন। আপনারা খেয়াল করে দেখেন সবাই, পলাশীতে সিরাজউদ্দৌলাকে হারিয়ে এই বাংলা দখল করেছে ইংরেজ কোম্পানি। তারা আমাদেরই দেশে থেকে আমাদের উপর দেওয়ানগিরি চালায়, নানাভাবে অত্যাচার করে। আর দেবী সিং আমাদের গলায় রশি দিয়ে খাজনা আদায় করে। যে ধান পাট আমরা রক্ত ঝরা ঘামে ফলাই, সেই ধান পাট ওরা আমাদের ঠকিয়ে ওদের সুবিধে মতো দামে কিনে নেয়। আমাদের কত কষ্ট, ঠিকমতো খেতেও পাই না আমরা আমাদের ন্যায্যটা পাই না। তখন লালকোরাস জানতে চাই, এই সমস্যার সমাধান কি? আমরা কি তবে বাড়িঘর ছেড়ে কোথাও চলে যাব, তীরিতে চলে যাব? তখন নুরুল দিন বলে যে না, আমরা আমাদের বাড়িঘর ফেলে রেখে তীর্থে বা অন্য কোথাও যাব না। আমরা এখানেই থাকব, ভালোভাবে থাকব। এজন্য ওদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অত্যাচারের প্রতিবাদ করতে হবে। আপনারা সকলেই একজোট হন, হাতে লাঠি ধরেন, কোনো ভয় পাবেন না। নুরুল দিনের কথা শুনে লালকোরাসের মধ্যে সাহস সঞ্চার হয়। তারা নুরুল দিনকে ঘিরে ধরে, তারপর তাকে কেন্দ্র করে নৃত্য করতে থাকে। নৃত্য করতে করতে তারা নুরুল দিনকে মাথায় তুলে নিয়ে চলে যায়। কেবল আব্বাস কিছু দূর গিয়ে পুনরায় সেখানে ফিরে আসে। চতুর্থ দৃশ্য, আব্বাস অনেকক্ষণ দূরের দিকে চেয়ে থাকে। লালকোরাস দলের শব্দ মিলিয়ে গেলে সে একা একাই বলতে থাকে, দোষটা আসলে কার? যে নাচে তার, নাকি তাকে যে নাচায় তার? আব্বাস কিছুটা রাগ করেই বলে এসব। সে লালকোরাসকে উদ্দেশ্য করে বলে, মাথায় তুলে একেবারে সিংহাসনে বসিয়ে নবাব বানিয়ে দিলেই তো হয়। তখন দেওয়ান দয়াশীল আসে আব্বাসের কুজে। আব্বাসকে বলে নুরুল দিন তাকে ডাকছে, বলছে তার বন্ধু আব্বাসের সাথে তার পরামর্শ করার আছে। আব্বাস তখন রুক্ষ ভাষায় কথা বললে দয়াশীল সেখান থেকে চলে যায়। আরও কিছুক্ষণ আব্বাস নুরুল দিনের এসব কর্ম নিয়ে বিড়বিড় করতে থাকে। তারপর চলে যাওয়ার সময় সে দুজন টহলদার নীলকোরাসকে দেখতে পায়। বিভিন্ন কথাবার্তা হয় তাদের মধ্যে। নীলকোরাস আব্বাসকে তাদের দলে নিয়ে আসতে চায়। তারা বলে নীলকোরাসের দলে আসলে তার দুঃখ ঘুচে যাবে। আব্বাস সম্মতি না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সেখানে সেই দুইজন নীলকোরাস একে অপরের সাথে আরও কিছুক্ষণ কথা বলে নুরুল দিনের মিটিংয়ের দিকে দ্রুত রওনা করে। পঞ্চম দৃশ্য, পূর্ণিমার রাত। কুঠিয়াল টমসন ঘর থেকে বের হয়ে চত্বরে আসে এবং সকল অতিথিকে আসতে বলে।
চত্বরে পূর্ণিমার আলো পড়েছে, পরিবেশটা বেশ লাগছে। প্রথমে কালেক্টর গুটলেট আসে। সে এসে টমসনের সাথে এই বঙ্গদেশ নিয়ে বিভিন্ন কথা বলতে থাকে। কিছুক্ষণের মধ্যে রেভিনিউ সুপারভাইজার মরিসও চলে আসে। সে এসে আলোচনায় যোগ দেয়। আরেকজন অতিথি আছে ওদিকে, সে হলো লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ড। টমসন একটু দূরে গিয়ে লেফটেন্যান্টকে এখানে নিয়ে আসার জন্য তার স্ত্রী লিজবেথকে আহ্বান জানায়। এই সুযোগে মরিস এবং গুটলেডের মধ্যে টমসনের স্ত্রী লিজবেথকে নিয়ে এই বঙ্গদেশে তাদের অবস্থান নিয়ে, কোম্পানি তাদের কত বেতন দেয়, তারা যে বঙ্গদেশের মানুষের ভয়ে স্ত্রীকে এদেশে নিয়ে আসতে পারে না, এজন্য তারা যে বিভিন্ন রকম আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে থাকে। কিছুক্ষণ পর দূর থেকে উত্তেজিত হয়ে হাতে পিস্তল নিয়ে টমসন প্রায় দৌড়ে এখানে আসে। টমসনের পিছন পিছন আসে তার স্ত্রী লিজবেথ। টমসনের হাতে পিস্তল এবং তার উত্তেজনা দেখে মরিস ভেবে নেয় সম্ভবত টমসন লেফটেন্যান্টকে খুন করেছে। তখন টমসন বলে যে তা নয়, ভয়াবহ একটা অবস্থা হবে মনে হচ্ছে। দূর থেকে কয়েকশত মানুষের চিৎকার শোনা যাচ্ছে। তারা গ্রামের সীমান্তে সমবেত হয়েছে। কারণ অজানা। সম্ভবত তারা এদিকে এই কুঠি দখল করতে আসছে। সেদিকে গিয়েছে লেফটেন্যান্ট। এই কথায় কান দিয়ে কুঠিতে কাজ করা অনেক কর্মচারী পালিয়ে চলে গেছে। লিজবেথ টমসনকে সদর ফটকে যেতে বলে, কারণ সেখানে যে সিপাহীরা আছে তাদের বিশ্বাস নেই তারা হয়তো ফটক খুলে দিতে পারে। তখন টমসন পিস্তল নিয়ে সদর ফটকের দিকে চলে যায়। গুটলেট এবং মরিস এখানে দাঁড়িয়ে থাকে দেখে লিজবেথ তাদেরকেও বলে যে আপনারা কি অস্ত্র হাতে সদর ফটকের দিকে এগিয়ে যাবেন, নাকি এখানে দাঁড়িয়ে পূর্ণিমার আলো উপভোগ করবেন? লিজবেথের কথায় কিছুটা লজ্জা পেয়ে অপ্রতিভ হয়ে গলা পরিষ্কার করে দুজন চলে যায়। লিজবেথ দূরের কোলাহল কান পেতে শুনে কোলাহলটা ধীরে ধীরে এগিয়ে আসছে। সেখান থেকে নুরুলদিনের ক্ষীণ কণ্ঠ শোনা যাচ্ছে, এই ভাই, এই ভাই। এটা শুনে লিজবেথ চঞ্চল হয়ে পড়ে। সে পিস্তলের খোঁজে ছুটে চলে যায়। 6 নম্বর দৃশ্য। ঢাক ও শিঙা একসঙ্গে বাজছে। নুরুলদিনের নেতৃত্বে লাল কোরাস এসে জড়ো হয়। তাদের ঘাড়ে লাঠি ও পলো। সঙ্গে আছে আব্বাস ও দেওয়ান দয়াশীল। নুরুলদিন সকলকে বলে ছোট ছোট দলে ভাগ হয়ে যেতে, যেন সকলেই মনে করে যে আমরা মাছ ধরতে এসেছি। আমরা কাউকে আগে আঘাত করব না। কেউ আমাদের আঘাত করলে আমরা লাঠি দিয়ে পাল্টা আঘাত করব। নুরুলদিনের কথা শুনে আব্বাস একটু দূরে চলে যায়। তারপর সে নিজের মতো নুরুলদিনের এসব কর্মকাণ্ড নিয়ে বিড়বিড় করতে থাকে। নুরুলদিন আব্বাসকে ডেকে বলে সকলের সাথে থাকতে। তারপর তার পরিকল্পনা বলে। নুরুলদিন বলে, যদি আমি আগেই সকলকে বলতাম যে আমরা কোম্পানির কুঠি ঘেরাও করতে যাচ্ছি, কোম্পানির লোকেদের সাথে আমাদের অধিকারের বিষয়ে চূড়ান্ত কথা বলতে যাচ্ছি, তাহলে কেউ আসতো না। এখন সকলে এসেছে। এখন আমরা আমাদের কাজ করব। কেউ পালিয়ে যেতে পারবে না, কারণ ফিরে যাবার পথ বন্ধ। বাধ্য হয়ে সকলেই লড়াই করবে। আজ থেকে আমাদের বাড়িঘর হলো মাঠঘাট, গহীন জঙ্গল। কিছুক্ষণ পর কয়েকজন নীলকোরাস দূরে এসে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে লাল কোরাস তাদের দিকে এগিয়ে আসে। দুই দল আড়ে আড়ে ঘুরতে থাকে। নুরুলদিন লক্ষ্য করে কয়েকজন নীলকোরাস তাদের দল ত্যাগ করে লাল কোরাসের দলে মিশে গেল। আশেপাশে আরও যে নীলকোরাসের দল ছিল, নুরুলদিন সেই সব দলে গিয়ে তাদের বিষয়ে বুঝিয়ে লাল কোরাসের দলে নিয়ে আসার চেষ্টা করতে লাগলো। কিছুক্ষণ পর সেখানে বন্দুকের আওয়াজ শোনা যায়। কোম্পানির লোকেরা গুলি করছে ভেবে লাল কোরাস কিছুটা ভীত হয়ে পড়ে, কিন্তু নুরুলদিন সকলকে সাহস দেয়। দূরে লেফটেন্যান্টের হাঁক শোনা যায়। সে লাল কোরাসের কাছে এখানে এভাবে আসার কারণ জানতে চাইছে। তখন নুরুলদিন কালেক্টর গুটলেটকে ডেকে আনতে বলে। তারা তার সাথে কথা বলতে এসেছে।
তখন লেফটেন্যান্ট বলে যে কালেক্টর সাহেব এখানে উপস্থিত আছেন, তুমি তোমার দরখাস্ত বলো, তিনি শুনছেন। নুরুলদিন বলতে থাকে, ধীরে ধীরে কোম্পানির দলে একে একে গুটলেট, মরিস, টমসন, লিজবেথ এসে যোগ দেয়। নুরুলদিন বলতে থাকে তাদের যত কথা, যত অভিযোগ রয়েছে সব কিছু বলে। তারা যে এদেশীয় হয়েও এদেশে প্রবাসীদের মতো বাস করছে, আর অন্যদিকে কোম্পানি প্রবাসী হয়েও এদেশীয়র মতো বাস করছে। জমিদার তাদের কারণেই নিজের প্রজাদের কাছে 4 গুণ বেশি করে খাজনা চাইছে। মহাজন তাদের বিপক্ষে সব কিছু করছে। বিচারক কোম্পানির কথা মতোই বিচার করছে। এমন অবিচারের জন্য সঠিক বিচার চেয়ে বিশেষ করে জমিদার দেবী সিংকে জমিদারি থেকে তুলে নেওয়ার জন্য, তার চাবুক কেড়ে নেওয়ার জন্য, নীল চাষ থেকে আমাদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য, আমাদের ঘর ফিরিয়ে দেওয়ার জন্য গত মাসে 1 মাসের সময় দিয়ে একটি দরখাস্ত করেছিলাম কালেক্টরের মাধ্যমে কোম্পানির কাছে। বলেছিলাম 1 মাসের মধ্যে যদি আমরা এর প্রতিকার না পাই তাহলে আমরা যা করব আমাদের হাত দিয়ে আমরা দোষী হব না। সে 1 মাস পার হয়ে গেছে, আমরা কোনো প্রতিকার পাইনি। কোম্পানি কিছুই করেনি আমাদের জন্য। তাই আমরা আজ এসেছি আপনাদের যাওয়া আসার রাস্তা বন্ধ করে দিতে। নুরুলদিনের কথাগুলো আব্বাস পছন্দ করে না। সে পূর্বের মতোই সকলের থেকে কিছুটা আলাদা হয়ে নুরুলদিনের এসব সিদ্ধান্ত নিয়ে বিড়বিড় করতে থাকে। নুরুলদিন আব্বাসের কাছে গিয়ে এসব বিষয়ে কথা বলে। তারপর সকলেই চলে যায়। নীলকোরাস তথা কোম্পানির দল কিছুটা ভয় পেয়ে যায়, কারণ এখন তারা সংখ্যায় অনেক কম। অন্যদিকে নুরুলদিনের দলের লোক অনেক। গুটলেট লেফটেন্যান্টকে বলে যে এখন ওদেরকে যেতে দাও, ওই দস্যুগণ খুব শীঘ্রই এর পরিণাম বুঝতে পারবে। কোম্পানির সকলেই চলে যায়। নীলকোরাসের একজন কেবল সেখানে থেকে যায়। 7ম দৃশ্য। 3 জন নীলকোরাস ঢোল বাজিয়ে সংবাদ শোনাচ্ছে গ্রামবাসীকে। তারা ঘোষণা করছে তামাম সুবা বাংলার সকল প্রজাবৃন্দকে জানানো যাচ্ছে যে কোম্পানির অশেষ যত্ন এবং সুচারু ব্যবস্থা সত্ত্বেও কতিপয় দুর্বিনীত ব্যক্তি এখন পর্যন্ত সমাজের অভ্যন্তরে রয়ে গেছে। তারা বিভিন্ন জায়গায় মানুষ হত্যা করছে ও ডাকাতি করছে। তারা সরল মনা কৃষকদেরকে নিজ কাজ করতে বাধা দিচ্ছে এবং নানা রকম মিথ্যা কথা বলে প্রজাদেরকে দস্যু দলে নিয়ে আসার চেষ্টা করছে। তাদেরকে যে করেই হোক আপনারা ধরিয়ে দিবেন। যদি কোনো গ্রামে দস্যুরা আশ্রয় নিয়ে থাকে এবং এটা যদি আমরা শুনতে পাই তাহলে সেই গ্রামে পাইকারি জরিমানা ধার্য করা হবে। যদি কেউ দস্যুদের সংবাদ জেনেও গোপন করে থাকে সেই ব্যক্তিকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হবে। দস্যুদের পরিবারের প্রতিটি সদস্যকেও কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হবে। যদি কোনো দস্যু ধরা পড়ে তাহলে জনসম্মুখে তার ফাঁসি হবে। এরকম ঘোষণা দিয়ে নীলকোরাস চলে যায়। এরপর 8ম দৃশ্য। জঙ্গলের পাশে একটু ফাঁকা জায়গা, সেখানে নুরুলদিন তাঁবু করেছে। তাঁবুতে নুরুলদিন এবং আম্বিয়ার ঘুমানোর জায়গা। পাশের খালি জায়গায় বিচ্ছিন্নভাবে লালকোরাস ঘুমানোর ব্যবস্থা করছে। পূর্ণিমার মধ্যরাত, কেউ কেউ ঘুমিয়ে পড়েছে। আব্বাস জেগে আছে, সে বিড়বিড় করছে। নুরুলদিন এসে আব্বাসের পাশে দাঁড়ায়, তার কাঁধে হাত রাখে। বিভিন্ন কথাবার্তা হয় নুরুলদিনের সাথে আব্বাসের। নুরুলদিন বলে যে তার মনটা একটু খারাপ। আব্বাস কারণ জিজ্ঞেস করলে নুরুলদিন বলে আম্বিয়া স্বপ্নে দেখেছে নুরুলদিন সিংহাসনে বসে আছে। আম্বিয়া রাজরানী হয়ে তার পাশে বসে আছে, কিন্তু নুরুলদিন তো রাজা হতে চায় না। সে এত কিছু করছে রাজা হওয়ার জন্য নয়, সে এই সাধারণ কৃষকদের ন্যায্য অধিকার আদায় করতে চায়। তাদেরকে বিভিন্ন নির্যাতন অত্যাচার থেকে রক্ষা করতে চায়। এরকম বিভিন্ন কথা বলতে বলতে আব্বাসের ঘুম চলে আসে। সে ঘুমাতে চলে যায়। নুরুলদিন একাই জেগে থাকে। সে সকলকে একবার দেখতে পায় সকলেই গভীর ঘুমে অচেতন। চাঁদের আলো ধীরে ধীরে স্থিমিত হয়ে আসে। নুরুলদিন একাই জেগে থাকে। সে তার অতীতের কথা মনে করতে থাকে। তার তখন বয়স 10। সে মক্তবে যায়।
একদিন তার বাবা তাকে মক্তবে যেতে মানা করে তার সাথে খেতে হাল চাষের জন্য নিয়ে যায়। নুরুলদিন খুশি মনেই যায়। সে গিয়ে দেখতে পায় বলদ নেই সেখানে। তার বাবা বলদের জায়গায় থেকে জোয়াল টানতে থাকে এবং নুরুলদিনকে বলে পিছন থেকে লাঙলটা ধরে রাখতে। খুবই কষ্ট পায় নুরুলদিন তার বাবার জন্য। সে বাবাকে বলদের কথা জিজ্ঞেস করলে তার বাবা বলে যে বলদ দুটো বিক্রি করে সে জমিদারের খাজনা পরিশোধ করেছে, নইলে জমিদার তার এই জমি নিয়ে যেত খাজনা না দেওয়ার দায়ী। তার বাবা জোয়াল টানতে থাকে। টানতে টানতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, পড়ে মারা যায়। এসব কথা ভাবতে থাকে নুরুলদিন। কিছুক্ষণ পর আম্বিয়া নুরুলদিনের কাছে আসে। আম্বিয়া বলে যে এত রাত হয়েছে, এখনও জেগে আছো কেন? তুমি ঘরে আসো, আমি বাতাস করি, তুমি ঘুমিয়ে পড়ো। তখন নুরুলদিন বলে যে তার ঘুম আসছে না। সে আম্বিয়াকে বলে তার সাথে রাত জাগতে। তখন দূর থেকে বাঁশির শব্দ শোনা যায়, ঢাকের শব্দ শোনা যায়। দয়াশীল সকলকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এদিকে কোম্পানির লোকেরা আসছে তাদের খোঁজে। আব্বাস সকলকে কাতারে দাঁড়িয়ে কোম্পানিকে আক্রমণ করতে বলে। সকলকে নিয়ে জঙ্গলের ভেতর চলে যায়। নবম দৃশ্য। নুরুলদিনের দলকে খুঁজতে আসে নীলকোরাস। সাথে মরিস এবং লেফটেন্যান্টও এসেছে। নীলকোরাস বলছে, কোথায় গেল নুরুলদিন? এতদিন ধরে তাকে খুঁজছি, দস্যু নুরুলদিনের দেখা কোথায় পাচ্ছি না। কালকে কে যেন বলল নুরুলদিনকে পূর্ব দিকে পাওয়া গেছে, সেখানে শত শত ঘর আছে, সবগুলো ঘরে আগুন লাগিয়ে দিলাম, তবু কেউ নুরুলদিনের কথা বলল না। সেদিন যেন কে বলল পশ্চিমে গেলে নুরুলদিনকে পাওয়া যাবে। সেখানে গেলাম, সেখানকার কয়েকশত মানুষকে গাছের সাথে ঝুলিয়ে ফাঁসি দিলাম, তবু কেউ দস্যু নুরুলদিনের খোঁজ দিল না। আবার কে বলল দক্ষিণে গেলে নুরুলদিনকে পাওয়া যাবে। দক্ষিণে গিয়ে হাট বাজার বন্ধ করে দিলাম, মানুষ ভাত খেতে না পেরে মারা যেতে লাগলো, তবু নুরুলদিনের খোঁজ কেউ দিল না। কোথায় আছে নুরুলদিন? তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে তো পাখি নয় যে উড়ে যাবে, মন্ত্রও নয় যে সে মিলিয়ে যাবে। তাহলে কোথায় সে? তাকে সবাই ভালো করে খুঁজে দেখো। খুঁজতে খুঁজতে নীলকোরাস বেরিয়ে যায়। লেফটেন্যান্ট এবং মরিসের কথাবার্তা হতে থাকে নুরুলদিনের বিষয়ে। মরিস লেফটেন্যান্টকে বলে যে নুরুলদিন যে এখানে এই পাট গ্রামে আছে সেটা কি নিশ্চিত? তখন লেফটেন্যান্ট বলে যে হ্যাঁ, সে এখানে আছে। এই নিয়ে কোম্পানির বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বেশ আলোচনা হয়। মরিস বলে যে আমি নুরুলদিনকে এখনও বুঝে উঠতে পারিনি। সে নিজে মুসলমান, অথচ অনেক মুসলমান হিন্দুদের মতো একইভাবে বা একই হামলায় তার হাতে নিহত হয়েছে। সে হিন্দু নয়, সে মুসলমান, অথচ হিন্দুরা তাকে দেবতার মতো পূজা করে। আমি এই লোকটাকে এখনও বুঝে উঠতে পারিনি। বঙ্গদেশে অন্য কোনো বিদ্রোহীর মতো সে কোম্পানির কুঠিতে আক্রমণ করে না, সে কোম্পানির কাছেই ঘেঁষে না, এড়িয়ে যায়। হয়তো তার বড় কোনো পরিকল্পনা রয়েছে, তাকে আমাদের ফাঁদে ফেলা অসম্ভব। লেফটেন্যান্টকে মরিস আরও বলে, তাহলে এই পাটগ্রামেই আমরা আস্তানা করলাম, জায়গাটাতে একটু ভালো করে দেখা দরকার। এই বলে তারা দুজনে এখান থেকে চলে যায়। দশম দৃশ্য। দূর থেকে যুদ্ধের শব্দ শোনা যাচ্ছে। আম্বিয়া কাউকে খুঁজছিল। আব্বাসের সাথে দেখা হয়ে যায়। আব্বাস আম্বিয়াকে বলে সে কেন এত রাতে জঙ্গলে একা একা ঘুরছে। তখন আম্বিয়া বলে যে সে তারই সন্ধান করছে। আজ 6 দিন হয়ে গেল নুরুলদিন বাড়ি থেকে বের হয়ে গেছে। এর পূর্বে এতদিন সে বাড়ির বাইরে কখনো থাকেনি। কোথায় আছে সে, এটা জানার জন্যই আম্বিয়া আব্বাসের সন্ধান করছে। তখন আব্বাস বলে ডিমলাতে 6 দিন পূর্বে গণ্ডগোল শুরু হয়েছে। ডিমলার জমিদার মোহন চৌধুরী সেনাপতি সেজে বেদখল গ্রামগুলোকে উদ্ধারের জন্য নেমেছে। সে যদি তা পারে তাহলে আশেপাশের সকল চৌধুরীর মনে সাহস বেড়ে যাবে। তাই 6 দিন হলো নুরুলদিন লোকজন নিয়ে ডিমলায় গিয়েছে জমিদারের সাথে যুদ্ধ করতে। এই জায়গা দেখাশোনার জন্য নুরুলদিন আব্বাসকে রেখে গেছে।
যুদ্ধের কথা শুনে আম্বিয়া ভয় পেলে আব্বাস বলে যে ভয়ের কিছু নেই, শীঘ্রই নুরুলদিন ডিমলার জমিদারকে হারিয়ে জয়ী হয়ে ফিরে আসবে। ওই তো দূরে নুরুলদিনের জয়ের নিশানা দেখতে পাওয়া যাচ্ছে। এই বলে আব্বাস চলে যায়। আম্বিয়া নুরুলদিনের কথা ভেবে বিরহের গান গাইতে থাকে। গানের মাঝখানে নুরুলদিন চলে আসে। নুরুলদিন দেখে আম্বিয়া খুশি হয়। রণক্লান্ত বিজয়ী নুরুলদিন স্ত্রীর আদর উপভোগ করে। আম্বিয়া বলে যে তুমি যুদ্ধে জয়ী হয়েছ, এখন আমাকে একটি আগুন পাটের শাড়ি এনে দাও, আমি সেই শাড়ি পরে মনের খুশিতে ঘুরবো বেড়াবো। এই কথা শুনে নুরুলদিনের মুখ কঠিন হয়ে ওঠে। সে রাগান্বিত হয়ে বলে, আগুন পাটের শাড়ি? আগুন জ্বলছে চারদিকে, আমাদের পেটে, কৃষকদের পেটে আগুন জ্বলছে। যারা আগুন পাটের শাড়ি বোনে তারা আজ খালি গায়ে থাকে, আর আগুন পাটের শাড়ি কেড়ে নিয়ে যায় কোম্পানির লোকেরা। আগুন পাটের শাড়িতে যেন পুরো বাংলাদেশ দাউ দাউ করে জ্বলছে। এই বলে নুরুলদিন রাগ করে সেখান থেকে চলে যায়। আম্বিয়া তাকে মানা করতে করতে পিছন পিছন যেতে থাকে। একাদশ দৃশ্য। লিজবেথ আগে আগে আসে, পিছনে পিছনে গুডলেট। দুজনের মধ্যে অনেক তর্কের স্বরে কথা হচ্ছে। নুরুলদিনেরা যে বিদ্রোহ করেছে, কোম্পানি সেই বিদ্রোহ দমন করতে পারছে না। সেই দায়টা গুডলেট, মরিস এবং ম্যাকডোনাল্ড এর উপর দিতে চাচ্ছে এবং কিছুটা লিজবেথের উপর। টমসন গিয়েছে মফস্বলে। লিজবেথ বলতে গেলে একাই কুঠিতে আছে, তাই গুডলেট এসেছে লিজবেথের সাথে বিদ্রোহ বিষয়ক বিভিন্ন কথা বলতে। লিজবেথ গুডলেটের কথায় কিছুটা রেগে গিয়ে বলে যে আমরা শ্বেতাঙ্গিনীরা আজ এই বঙ্গদেশে এসেছি বলেই তোমরা পুরুষরা এখনও ইন্ডিয়ান হয়ে যাওনি, তাই আমাদের প্রয়োজন আছে এবং এক হিসেবে তোমাদের থেকে বেশি আমরা কোম্পানির প্রয়োজনে আছি। এরকম নানা রকম কথাবার্তা হতে থাকে দুজনের মধ্যে। এক পর্যায়ে লিজবেথ গুডলেটকে বলে যে এইসবে সময় নষ্ট না করে বিদ্রোহ নির্মূল করে ইতিহাস রচনা করুন, নুরুলদিনের বুকে আঘাত হানুন। তখন গুডলেট একটু ব্রান্ডি খেতে চাইলে লিজবেথ তাকে ভেতরে আসতে বলে সেখান থেকে চলে যায়। গুডলেটও তার পেছন চলে যায়। দ্বাদশ দৃশ্য। শত শত লোক ইংরাজ হতে মুক্তি চায়, দেবী সিং হতে মুক্তি চাই বলে ধ্বনি করতে করতে এগিয়ে আসছে। দেওয়ান দয়াশীল তাদের পরিচয় জিজ্ঞেস করলে তারা বলে যে তারা দিনাজপুর থেকে এখানে এসেছে নবাব নুরুলদিনের সাথে যোগ দিতে। নবাব নুরুলদিন তাদেরকে মুক্তি দিবে, রক্ষা দিবে। তখন দয়াশীল তাদেরকে বলে যে নুরুলদিন নবাব নয়। তখন আরেক দল আসে কুচবিহার থেকে। তারা একই কথা বলে যে তারা অন্ন চাই, বস্ত্র চাই। নবাব নুরুলদিন তাদেরকে অন্ন দিবে, বস্ত্র দিবে। দয়াশীল তাদেরকে বোঝায় নুরুলদিন কোনো নবাব নয়, সে আমাদের মতোই মানুষ, আপনাদের মতোই মানুষ। কিন্তু কেউ তার কথা শোনে না। সকলেই উচ্চস্বরে বলতে থাকে, জয় নবাব নুরুলদিনের জয়। দয়াশীল ক্ষুণ্ণ মনে মাথা নেড়ে সেখান থেকে চলে যায়। ত্রয়োদশ দৃশ্য। চারদিকে ধ্বনি হচ্ছে, মুক্তি দিবে নুরুলদিন, জয় নবাব নুরুলদিন, অন্ন দিবে নুরুলদিন। ধ্বনি চলাকালে ধীর পায়ে আসে নুরুলদিন, অত্যন্ত গম্ভীর, ক্রুদ্ধ, হতাশ। পিছনে স্তিমিত মুখে আসে আব্বাস। নুরুলদিন বুকের উপর আড়াআড়ি হাত বেঁধে নত হয়ে দাঁড়িয়ে থাকে। ব্যঙ্গ করে আব্বাস বলে, এবার নবাব নুরুলদিন, রংপুর, দিনাজপুর, কোচবিহার সমুদয় রাজ্যত্ব তোমার? এরকম আরও কথা বলে ব্যঙ্গ করতে থাকে আব্বাস। নুরুলদিন হঠাৎ করে রেগে গিয়ে আব্বাসের গলা চেপে ধরে। আব্বাস বলে, আমার গলা কেন? চেপে যদি ধরতে হয় তাহলে তাদের গলা চেপে ধরো। তখন নুরুলদিন আব্বাসকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ধীরে ধীরে নিচে হাঁটুর উপর বসে পড়ে। তারপর বলতে থাকে, আমি তো নবাব হতে চাইনি, আমি কখনোই নবাব হতে চাইনি। আমি দেখতে চেয়েছি আমার তেজ সকলের মধ্যে আছে, সকল কৃষকের মুখে হাসি আছে, আনন্দ আছে। আমি বাংলার বুকে শাস্তি দেখতে চেয়েছি, আমি আমার সন্তানের সুন্দর ভবিষ্যৎ দেখতে চেয়েছি, আমি দেখতে চেয়েছি সোনার বাংলার সোনা বাংলাদেশের আছে। এমনটা বলতে বলতে নুরুলদিন হঠাৎ করে রেগে ওঠে। সে হাত দুটো মুষ্টিবদ্ধ করে উঠে দাঁড়ায়। আব্বাসকে বলে, আব্বাস, আমরা মোগলহাট আক্রমণ করব, আমরা গোরার ঘাঁটি আক্রমণ করব, এই সিদ্ধান্ত আমার।
তখন আব্বাস বেশ চমকে উঠে বলে, এমনটা তো কথা ছিল না। কথা ছিল আমরা আগে দালালগুলোকে সাফ করব, যারা দেশে থেকে দেশকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে, দেশের মানুষের খারাপ করছে, তাদেরকে শায়েস্তা করব। তাহলে ইংরেজরা তখন দেশের মানুষের সাপোর্ট না পেয়ে এমনিতেই এ দেশ ছেড়ে চলে যাবে। তাহলে আবার এই সিদ্ধান্ত কেন? তখন আব্বাস নিজেই বুঝতে পারে যে এই আক্রমণ ছাড়া আর কোনো পথ নেই, কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে। কোম্পানি এখন খুব সহজেই জেনে যাবে নুরুলদিনের আস্তানা। তখন চারদিক থেকে ঘিরে ধরলে আর রক্ষা নাই। তাই এখন অনেক মানুষ এসেছে, সকলের মধ্যে আছে রাগ, ইংরেজের প্রতি ঘৃণা। এজন্য নুরুলদিন এখনই আক্রমণ করতে চাইছে। তখন নুরুলদিন আব্বাসকে কাছে ডাকে, তার হাতে হাত রাখতে বলে জোরে সকলকে আহ্বান করে, জাগো বাহে কুণ্ঠে সবাই। চতুর্দশ দৃশ্য। চারদিকে ঢাক, শিঙা ও কোলাহল। লালকুরাস দয়াশীল সকলে এসে যায়, কাতার বাঁধে। ব্যূহ রচনা করতে থাকে নুরুলদিন। আব্বাস নুরুলদিনকে বলে, এখনও সময় আছে, ভেবে দেখো। তখন নুরুলদিন বলে, ভেবে আর কি হবে? যদি মরি তাহলে দুঃখ নেই, আমার মরণ হবে। জীবনের মরণ যে নেই। এক নুরুলদিন যদি চলে যায় তাহলে হাজার নুরুলদিন বাংলায় আসবে। এই দেশের উত্তরে হিমালয় আছে, সেই হিমালয়ের মতো অটুট হয়ে বাংলার মানুষেরা বাঁচবে। নুরুলদিনের কথা শুনে লালকুরাস নুরুলদিনের কথার ধোঁয়া ধরে ধ্বনি করতে থাকে। এর মাঝে নুরুলদিন পুনরায় লাশে পরিণত হয়, আবার বর্তমানে ফিরে এসেছে। কাহিনীটা যেখান থেকে অতীতের শুরু হয়েছিল সেখান থেকে এখানে আমরা চলে এসেছি। এখন এটা হচ্ছে বর্তমান। নুরুলদিনের লাশের দিকে তাকিয়ে নীলকুরাস অট্টহাসি হাসতে থাকে। নীলকুরাসের হাসি দেখে লালকুরাস রেগে যায়। আজ তোমাদের শেষ দিন, হয় তোমরা মরবে নয়তো আমরা মরব। এই বলে লালকুরাস নীলকুরাসের উপর আক্রমণ করে। কিছুক্ষণ পরে কোনো জায়গায় লালের উপর নীল বিজয়ী, কোনো জায়গায় নীলের উপর লাল বিজয়ী। কোথাও লড়াই অমীমাংসিত, কোথাও কেবল শুরু। এই অবস্থায় আব্বাস হাত তুলে সকলকে উদ্দেশ্য করে বলে, সবাই ধৈর্য ধরে আন্দোলন করো, লাগুক এক দুই বা কয়েক জীবন, যে কয়দিন লাগে লাগুক। এখানেই সমাপ্তি ঘটে উক্ত নাটকটি আমার পাঠের মাধ্যমে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও বিভিন্ন বইয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যা পেতে আমার চ্যানেলের পাশে থাকবে। আসসালামু আলাইকুম।